প্রিয় শ্রোতা বন্ধু, গল্প কাহিনীর দেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরনো কলকাতার সেই বাড়িটা আজকের পঞ্চম ও শেষ পর্ব। যারা এখনও চতুর্থ পর্ব দেখেননি, ওপরে লিংক দেওয়া আছে, গিয়ে চতুর্থ পর্ব দেখে আসতে পারেন। চলুন শুরু করছি আজকের পঞ্চম ও শেষ পর্ব, পুরনো কলকাতার সেই বাড়িটা। তৃতীয় দিনটা আগের দুদিনের মতোই শুরু হলো। সকালে উঠে মুখটুক ধুয়ে বসার ঘরে গিয়ে অবিনাশ কাকাদের সঙ্গে চা জলখাবার খাওয়া, একটু আধটু গল্প, তারপর নিজের ঘরে গিয়ে বইপত্র নিয়ে বসা, দুপুরে বাথরুমে গিয়ে স্নান খাওয়া সেরে ঘণ্টা তিনেক ঘুম, তারপর বিকেলের চা খেতে খেতে অবিনাশ কাকাদের সঙ্গে সময় কাটানো, তারপর ঘরে এসে বই নাড়াচাড়া, রাত 10টায় খাওয়া দাওয়া সেরে ফের নিজের ঘরে। অবিনাশ কাকা শোয়ার আগে রাজেনের ঘরের সামনে এসে অন্য দিনের মতো আজও বলে গেল, বেশি রাতে যদি বাথরুমে যেতে হয় আমাকে আর কাকিমাকে ডাকবে, একা একা হুট করে চলে যেও না, কেমন? আস্তে মাথা নেড়েছে রাজেন। রাজি হলেও মনে মনে ঠিক করে রেখেছে, সে আসার পর থেকে এই বাড়িতে হাড় হিম করা কোনো ঘটনাই যখন ঘটেনি, মাঝরাতে দুজন বয়স্ক মানুষকে ঘুম ভাঙিয়ে কষ্ট দেওয়ার মানে হয় না। রাত 1:30-2টায় যদি বাথরুমে যাবার দরকার হয় তখন দেখা যাবে। অবিনাশ কাকা চলে গেলে রাজেন দরজা বন্ধ করে শুয়ে পড়ল। এখানে আসার পর প্রথম কয়েকদিন আতঙ্কে সে কুঁকড়ে ছিল, কিন্তু এখন আর কোনো চাপ নেই। শোয়ার সঙ্গে সঙ্গে তার দু চোখ জুড়ে এলো। রাজেনের অনেক দিনের অভ্যাস মাঝরাতে একবার সে বাথরুমে যাবেই, এই বয়সেও সেটা থেকে গেছে। আজও রাত 1টা কি 1:30টায় বিছানা থেকে উঠে পড়ল রাজেন। চোখে ঘুম লেগে রয়েছে, তার মধ্যে সে ঘরের দরজা খুলে বাথরুমে চলে গেল। মিনিট 3 পর সে যখন সেখান থেকে বেরোলো, বাঁ পাশের সিঁড়ির দরজার দিক থেকে হালকা একটা শব্দ আবছাভাবে কানে এলো। কিসের আওয়াজ? ঘাড় ফিরিয়ে তাকাতেই শিরদাঁড়ার ভেতর দিয়ে বরফের স্রোত বইতে লাগলো রাজেনের। চোখ থেকে ঘুম উধাও। তালা বন্ধ সিঁড়ির দরজার পাল্লা ভেদ করে সেই বউটি, যার মুখ হিংস্র মধুর হাসি বেরিয়ে এলো। দরজার পাল্লা আর তালা যেমন ছিল তেমনই রয়ে গেল। বউটা রাজেনের কাছে এসে তার পিঠে হাত রাখল, কনকনে ঠান্ডা হাত। সমস্ত শরীর অসাড় হয়ে গেল রাজেনের। সেই স্ত্রীলোকটি বলল, চলো, তোমার জন্য অনেকক্ষণ দরজার ওধারে দাঁড়িয়েছিলাম। রাজেন কিন্তু বলতে চাইল, কিন্তু গলার ভেতর থেকে একটি শব্দও বেরোল না। বউটির হাত রাজেনের পিঠের ওপর পড়ে আছে। সে আস্তে রাজেনকে সামনের দিকে ঠেলে দিল। রাজেনের ভাবনা চিন্তা কিছুই কাজ করছে না, সারা শরীর অসাড় হয়ে গেছে। তবুও সে এগিয়ে গেল। হঠাৎ আবছাভাবে মনে হলো, দোতলার সিঁড়ির দরজা তো তালা দিয়ে আটকানো, তাহলে পাল্লা ভেদ করে বউটি কি করে বেরিয়ে এলো? ভাবতেই শরীরে অসাড় ভাবটা অনেকটা বেড়ে গেল, আর শিরদাঁড়ায় হিমস্রোত আরও কনকনে হয়ে উঠল। স্ত্রীলোকটি তাকে তেতলায় ওঠার সিঁড়ির মুখে নিয়ে এসেছে। কি আশ্চর্য, এখানকার দরজাটা তো খোলা। আবছাভাবে মনে হলো, তেতলায় ওঠার সিঁড়ির দরজাটা তো সবসময় তালাবন্ধ থাকে। কে খুলল এটা? স্ত্রীলোকটি বলল, আমি দরজা জানলা বন্ধ থাকলেও তার ভেতর দিয়ে যাওয়া আসা করতে পারি। তুমি তো এখন পারবে না, পরে অবশ্যই পারবে। তোমার জন্য দরজাটা খুলে রেখেছি। বলে কি বউটা? সে নাকি পরে বন্ধ দরজা জানলা দিয়ে যাতায়াত করতে পারবে? এসব কথার মানে কি? মাথার ভেতরটা পুরোপুরি গুলিয়ে গেল রাজেনের। দাঁড়িয়ে থেকো না, চলো চলো, বউটি একরকম তাড়াই দিতে লাগলো। এখান থেকে অবিনাশ কাকা আর বন্দনা কাকিমার শোয়ার ঘরটা দেখতে পাচ্ছে। চিৎকার করে তাদের ডাকতে চেষ্টা করলো, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বেরোল না। বউটি রাজেনের পিঠে ফের চাপ দিল। রাজেন এগিয়ে গিয়ে সিঁড়ি বাইতে শুরু করলো।
বউটির হাত তার পিঠ থেকে এক মুহূর্তের জন্য সরেনি। রাজেনের মনে হচ্ছে নিজের ইচ্ছায় কোনো কিছু করার ক্ষমতা আর তার নেই। কোনো অলৌকিক শক্তি তাকে টেনে নিয়ে চলেছে, সেটা রুখে দেবার ক্ষমতা তার নেই। তেতলায় উঠতেই বাঁ পাশে সারি সারি ঘর, বারান্দা, রান্নাঘর, বাথরুম ইত্যাদি সব বন্ধ। সমস্ত ফ্লোরটা জুড়ে ঘুটঘুটে অন্ধকার। অবিনাশ কাকার মুখে শুনেছি বাড়িওয়ালা পুরো তেতলাটায় তালা লাগিয়ে বর্ধমান না কোথায় যেন তাদের দেশের বাড়িতে থাকে। তেতলা পেরিয়ে বউটি রাজেনকে ছাদের দরজার কাছে নিয়ে এলো। এই দরজাটাও হাট করে খোলা। বউটি বলল, চলো। ছাদে যেতেই চোখে পড়ল চাঁদের আলোয় চারিদিকে ভেসে যাচ্ছে। বউটি এবার বলল, আগে তোমাকে একটা জিনিস দেখাই, তারপর একটা গল্প বলবো, এসো। রাজেন কোনো উত্তর দিল না। আচ্ছন্নের মতন বউটির পাশাপাশি হাঁটতে লাগল। ছাদের ডান দিকে একটা জায়গায় এসে বউটি বলল, 40-42 বছর আগে, তখন ইংরেজ রাজত্ব চলছে, এখানে 3 কামরার একটা ফ্ল্যাট ছিল, আমরা সেখানেই থাকতাম। দেখো দেখো, চিনতে পারছো কি? কি বলছে বউটা? অদ্ভুত একটা ঘোরের মধ্যে থাকলেও রাজেন অবাক হয়ে গেল। 40-42 বছর আগে এখানে কি ছিল সে জানবে কেমন করে? রাজেন চুপ করে রইল। চিনতে পারছো না তো? গল্পটা শুনলেই পারবে। ওদিকটায় চলো। একটু দূরে তাকে নিয়ে গেল বউটি। এখানে ইট দিয়ে বানানো 2.5-3 ফুট উঁচু, 3-4 ফিট চওড়া, 12-14 ফিট লম্বা একটা আধা খ্যাচড়া টাইপের দেওয়াল। সেদিকে আঙুল বাড়িয়ে দিল সে, আর সে বলল, বসো। রাজেন বসে পড়ল। তার গা ঘেঁষে বসল বউটি। রাজেনের মনে হলো তার শরীরটা আরও ভারী হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে এসেছে। বউটি তখন বলল, এই যেখানে বসেছ সেটা ছিল আমার শোয়ার ঘরের একটা দেওয়াল। পুরো ফ্ল্যাটটা ভাঙা হলেও এই দেয়ালের নিচের দিকটা কেন রেখে দেওয়া হয়েছে বাড়িওয়ালাই জানে। সে যাকগে, আমার বসার একটা জায়গা পাওয়া গেছে, তোমাকেও বসতে দিতে পারলাম। হাজার হোক, তুমি আমার অতিথি। নিচে ধুলোবালির ওপর তো বসানো যায় না। রাজেন এবারও চুপ থাকল। তুমি তো কাল এই বাড়ি থেকে পালাবার তাল করেছিলে, তাই না? বউটি চোখের দৃষ্টি তীব্র হয়ে উঠেছে, মুখের হাসিটি আরও মিষ্টি এবং আরও হিংস্র হয়ে উঠেছে। ওই যে যারা মানুষের মুখ দেখে তার মনের কথা মুহূর্তের পড়ে নিতে পারে, বউটি বোধহয় তাদেরই একজন। চমকে ওঠার মতন শক্তিটাও রাজেনের মধ্যে আর নেই। তার গলা দিয়ে জড়ানো জড়ানো গোঙানির মতন একটা আওয়াজ বেরিয়ে এলো। কি ভেবেছিলে আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবে? কাজটা অত সোজা নয়। আমার এই বাড়ির কাজ একরকম শেষ হয়ে গেছে, শুধু তুমি বাকি ছিলে। তোমার জন্য বছরের পর বছর এখানে পড়ে আছি। বউটি বলতে লাগলো, এখন গল্পটা শুরু করা যাক। কেন তার জন্য বউটি এই বাড়িতে বছরের পর বছর পড়ে আছে কিছুই মাথায় ঢুকছে না রাজেনের। ঘোলাটে চোখে সে তার দিকে তাকাতে লাগলো, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছে না, তার মাথা ঝুলে পড়ছে। এই ছাদের ওপর 3 কামরার একটা ফ্ল্যাট ছিল, আর আমরা যে এখানে থাকতাম তোমাকে আগেই বলেছি। বউটি গল্প শুরু করে দিয়েছে। আমাদের ফ্যামিলি খুব বড়ও ছিল না, ছোটও ছিল না, সব মিলিয়ে আমরা 5 জন ছিলাম। আমার বুড়ো শ্বশুর, আমার স্বামী, 2 দেওর আর আমি। দেওরদের তখনও বিয়ে টিয়ে হয়নি। আমাদের শ্যামবাজার আর বউবাজারের জামাকাপড়, রেডিমেড পোশাক আর আসবাবের বিরাট বিজনেস ছিল। বাড়িতে সবসময় 3-4 লাখ নগদ টাকা থাকতো। দিনগুলো খুব আনন্দে আর সুখেই কাটছিল। কিন্তু একদিন মাঝরাতে পাশের গলিতে ঢুকে মোটা মোটা যে 3টে পাইপ দিয়ে বর্ষার জল বেরিয়ে যায়, সেগুলো বেয়ে 4 জনের একটা ডাকাতের দল ছাদে উঠে এসেছিল। তারা কিভাবে খবর পেয়েছিল সেদিন আমাদের ফ্ল্যাটে 3.5 লাখ টাকা ছিল। সেই দলটায় ছিলিস তুই। এতক্ষণ তুমি তুমি করে বলছিল বউটি।
এবার শুরু হলো তুই দিয়ে। কোনো রকমে নুয়ে পড়া মাথাটা তুলল রাজেন। এমন অদ্ভুত কথা আগে কখনো শোনেনি সে। কীভাবে যেন একটু শক্তি আর সাহস জড়ো করে ফ্যাঁসে গলায় বলল, আমি? হ্যাঁ হ্যাঁ তুই। কিন্তু? কিসের কিন্তু? 40-42 বছর আগে আমি কি করে ডাকাতি করতে আসব? এখন আমার বয়স মোটে 22। অতদিন আমি কোথায় ছিলাম? তোর আগের জন্মের কথা বলছি। তোর নাম তখন ছিল বিনোদ। ঢাকুরিয়ার রেল স্টেশনের ওধারে অক্ষয় দত্ত লেনে ছিল তোদের বাড়ি। পুলিশ পরে জানতে পেরেছিল এই জন্মে আর আগের জন্মের বাড়িতে যাওয়ার সময় পাবি না। রাজেন তাকিয়ে রইল। বউটি বলল, তোরা আমাদের সেই 3.5 লাখ টাকা কেড়ে নিয়েছিলিস। আমরা 5 জন ঠেকাতে চেয়েছিলাম, কিন্তু ছোড়া আর পিস্তল চালিয়ে আমাদের 5 জনকে শেষ করে দিয়েছিলিস। পরে পুলিশ তাদের ঠিকানাগুলো শুধু জানতে পারে। উত্তর নেই। খুন হয়ে যাবার পর কিছুদিন আমি হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়াই। তারপর থেকে এই বাড়িতে এসে আছি। আমাদের ফ্যামিলির বাকি 4 জন কোথায় জানি না। তবে আমাদের সাবার করার পর তোরা নানা রোগে মরে গিয়েছিলিস। মরার 10-12 বছর পর ফের তোদের জন্ম হয়েছে। আগের জন্মের সব কথা আমার মনে আছে। ভালো বাংলায় কি যেন বলে? ও হ্যাঁ, জাতিস্বর। আমি ঠিক তাই ভাবতাম। খুন করে পার পেয়ে যাবি, তা কিছুতেই হতে দেব না। তোদের গত জন্মে শাস্তি দিতে পারিনি তো এই জন্মে কিছুতেই ছাড়াছাড়ি নেই। আমার মনে হয়েছিল তোরা একদিন না একদিন এই 13 নম্বর বাড়িতে আসবি। 3 জন আগেই এসেছিল, তাদের আমি জমের দৌড়ে পাঠিয়ে দিয়েছি। এবার তোর পালা। হঠাৎ বউটির চেহারা আগাগোড়া পাল্টে গেল। 2 চোখ থেকে আগুন ঠিকরোচ্ছে। হাসিটা আর নেই। ওপরের পাটির দুপাশের দুটো আর নিচের পাটির দুটো দাঁত লম্বা আর চোখা হয়ে উঠল। রাজেন কিছু বোঝার আগে বউটি আরও এগিয়ে এসে তার দাঁতগুলো গলায় বসিয়ে দিয়ে চাপ দিতে লাগলো। পুরোপুরি বেহুশ হবার আগে রাজেন টের পেল তার বুকের ওপর গল গল করে স্রোতের মতো কি যেন নামছে। আবছাভাবে একটা চিৎকার শুনতে পেল সে। সেই সঙ্গে দুদ্দার করে সিঁড়ি ভেঙে কাদের উঠে আসার আওয়াজ। 3 দিন বাদে পুরোপুরি জ্ঞান ফেরার পর রাজেন দেখতে পেল হাসপাতালের বেডে শুয়ে আছে। তাকে ঘিরে অবিনাশ কাকা, বন্দনা কাকিমা। খবর পেয়ে কাটোয়া থেকে তার বাবা মা চলে এসেছে। অবিনাশ কাকা জানিয়েছে, সেদিন অনেক রাত্রে একতলার ভাড়াটেদের কেউ কোনো দরকারে বাইরে বেরিয়েছিল। হঠাৎ ছাদে সে বউটির সঙ্গে রাজেনকে দেখে চেঁচিয়ে বাড়ির সবার ঘুম ভাঙিয়ে ছাদে চলে আসে। রক্তের সমুদ্রে তখন পড়ে আছে রাজেন। বউটিকে তখন দেখা যায়নি। সেই রাতেই রাজেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একতলার ভাড়াটেটি না দেখলে তাকে বাঁচানো যেত না। এই ঘটনাটি ঘটে যাবার 40 বছর পর গল্পটি শুনেছিলাম। আরও শুনেছি ঘটনার পর সুস্থ হয়ে উঠেছিল রাজেন। একটা চাকরিও পেয়েছিল, কিন্তু বেশি দিন বাঁচেনি। 13 নম্বর রাধানাথ মল্লিক লেনের সেই বাড়িটা আর নেই। সেটা ভেঙে বিরাট এক হাই রাইজ তোলা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধু, পুরনো কলকাতার একটি বাড়িতে গল্পটি শুনলেন। গল্পটির লেখক ছিলেন প্রফুল্ল রায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আগামী পর্বে আবার একটা নতুন গল্প নিয়ে আমরা হাজির হব। নমস্কার।